একবেলা 2 মুঠো ভাত বেশি খেতে চাওয়া আমার কি অনেক বড় অপরাধ আম্মা? যে অপরাধের জের ধরে আপনি আমার ভাইদেরকে ডেকে পাঠিয়েছেন আমার বিচার করার জন্য। শুনেছি পেটে বাচ্চা আসলে নাকি মেয়েদের ঘন ঘন খিদে পায়, আমারও খিদে পেয়েছিল, তাই তো একবেলা ভাত একটু বেশি খাওয়ার চিন্তা করেছিলাম। তাই বলে আপনি বাপের বাড়ি থেকে এভাবে লোক ডাকবেন? আমার কথায় তেমন পাত্তা না দিয়ে মুখ ঘুরে নিল আমার শাশুড়ি মা। আমি রাইসা ইসলাম রাহি, বয়স 27 পেরিয়ে 28 ছুঁই ছুঁই। আমার বিয়ে হয়েছে 1 বছর, আর এখন আমি 7 মাসের অন্তঃসত্ত্বা। মা চাচিদের কাছে সারা জীবন শুনেছি গর্ভে বাচ্চা এলে নাকি বেশি বেশি ভালো মন্দ খেতে হয়, না হলে গর্ভের বাচ্চা নাকি অপুষ্টিতে ভোগে। তবে সেসব কথা আমার জীবনে কেবলমাত্র রূপকথার গল্পের মতোই। আমার শাশুড়ি আর ননদ তো 2 বেলা আমাকে পেট ভরে ভাতই খেতে দেয় না। পেট ভরে ভাত খেলে নাকি পেটের বাচ্চা অনেক বড় হয়ে যাবে, তখন নাকি পেট কেটে বাচ্চা বের করতে হবে। শেষ কবে পেট ভরে 3 বেলা ভাত খেয়েছি নিজেরই মনে নেই। আমার ননাসের জামাই বিদেশে থাকে, সেই সুবাদে ননাস তার বাপের বাড়িতেই থাকে, আর সেটা আমার বিয়েরও অনেক আগে থেকে। আমার স্বামীরা 3 ভাই 2 বোন, বড় 2 ভাই আলাদা খায়, আর মা বোন সবাই আমার স্বামীর সাথে। ছোট ননদের বাপের বাড়িও আমার শ্বশুর বাড়ি থেকে অনেক কাছে। আজ আমার ছোট ননদ তার শ্বশুর বাড়ির সবাইকে নিয়ে এই বাড়িতে এসেছিল। তাদের জন্য এক হাতে গরু মুরগি ছাগল সবই রান্না করেছি। গরমে প্রচন্ড ক্লান্ত হয়ে দুপুরের খাবারটাও ঠিক মতো খেতে পারিনি, যাও একটু খেয়েছিলাম সেটা বমি করে ফেলে দিয়েছি। তাই সন্ধ্যার দিকে খুবই খিদে পেয়েছিল, তাই সন্ধ্যার দিকে 2 টুকরা গরুর মাংস আর অল্প একটু পোলাও নিয়ে বসেছিলাম খেতে। সেই খাবার তোমার পেটে গেলই না, বরং সেই খাবারের জের ধরে আমার শাশুড়ি মা ঘরটাতে পুরো তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ছাড়লেন। এই অল্প একটু খাবারের জের ধরে আমার বাপের বাড়িতে খবর পাঠানো হলো, আর তারা আসছে আমার বিচার করার জন্য। আমার অপরাধ, আমি নাকি বেশি ভাত খাই, আর সেটা রাতে। বাচ্চা পেটে আসার পর থেকেই ওরা আমাকে রাতে ভাত খেতে দেয় না। তাদের আদেশের পরোয়া না করে আজকে আমি রাতে ভাত নিয়েছি, এটাই আমার অপরাধ। কালকে আমার ভাইয়েরা আসবে, এসে হয়তো আমাকে 2 কথা বুঝিয়ে রেখে যাবে। 27 বছর বয়সী বোনকে তো আর ডিভোর্স করিয়ে তাদের সাথে নিয়ে যাবে না। কি ভাবছেন এত বয়সে কেন বিয়ে হলো? সবই কপাল আমার আর উপরওয়ালার ইচ্ছা। আমি দেখতে কালো, আমার এই গায়ের রঙের কারণেই বিয়ে হতে এতটা দেরি হয়ে গেল। কেউ কেউ তো বলতো আমার উপরে নাকি বিয়ে বন্ধের জাদু করা হয়েছে। যেই আমার বাবা মা 2 জনই মরলো, তখন হয়তো সবার মায়া হলো এই এতিমের উপরে। তাই আল্লাহ নিজেও মুখ তুলে তাকালেন। আমরা 3 ভাই 3 বোন, ভাই বোনদের মধ্যে আমিই সবার ছোট। সারাটা জীবন শুনে এসেছি ছোটরা নাকি সবার আদরে থাকে, তবে আমার বেলায় তা ছিল উল্টো। আমি যখন খুব ছোট তখন বড় বোনের বিয়ে হয়ে যায়, আর মেজ বোনের বিয়ের সময় আমি মোটামুটি বুঝি। যাই হোক, বোনেদের একে একে বিয়ে হলো, ভাইয়েরাও বিয়ে করলো। বাবার বয়স বাড়তে লাগলো, যার কারণে বাবা কোনো কাজই করতে পারতো না। সংসারের সমস্ত দায় দায়িত্ব গিয়ে পড়লো ভাইদের উপরে। শুরু হয় ভাইদের ভাগ বাটোয়ারা। ছোট ভাই প্রেম করে বিয়ে করেছিল, তার বউয়ের সাথে আমাদের কারোরই তেমন ভালো সম্পর্ক ছিল না। মেজ ভাই ছিল শ্বাসকষ্টের রোগী, তার টাকায় সংসার টেকাই দায়। আমাদের মা মেয়ের দায়িত্ব গিয়ে পড়লো বড় ভাইয়ের উপরে। বড় ভাইয়েরও তেমন ভালো ইনকাম ছিল না। আমার বিয়ের বয়স তখন পেরিয়েই যাচ্ছে, বয়স তখন 22। কয়েক বছর ধরেই বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মানুষজন বলতো মেজ আপুর ভালো জায়গায় বিয়ে হতে নাকি সবাই আমার বিয়ে আটকে রেখেছে, তাই ভালো ঘরের বিয়ে এসেও ফিরে যায়। আর এইদিকে আমার বড় বোনের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমার দুলা ভাই। ও আমার অনেক ছোট, আপু এই বিয়েতে কিছুতেই রাজি না। আপু বিয়েতে বাধা দিতে গেলে তার ননদ ননাসেরা তো বলেই ফেলে, তোমার বোনের মতো কি ঘরে পাল্লা দিবা নাকি। এরপর আর কিছু বলতে পারেনি আমার আপু। ভালো ঘর থেকে বিয়ের প্রস্তাব আসায় ভাগ্নিকে বিয়ে দেওয়া হয়। আমার পুরো পরিবারের মাথা তখন নত ছিল। আমার আগে আমার ভাগ্নির বিয়ে হয়ে যাওয়াটা আমার কাছে ছিল অনেক অপমানের। এর প্রায় মাস 6 পরে প্রচন্ড অসুস্থতা বলেন আর বিনা চিকিৎসায় আমার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যান। বাবার লাশের পাশে বসে বসে মা সেদিন চিৎকার করে কান্না করছিল, আর বলছিল এত বড় দায়িত্ব আমার কাঁধের উপরে রেখে কেমনে চলে গেলেন আপনি। তখনও সেই কথার মানে বুঝিনি, তবে তার 1 বছর যেতে না যেতেই বুঝতে পারি মায়ের সেদিনের কথাটার মানে। ঘোড়াশালের বিখ্যাত জুট মিলটা সেবার বন্ধ হয়ে যায়। হাজার হাজার শ্রমিকের পেটে লাথি পড়ে তখন। তাদের দলে ছিল আমার বড় ভাইও, আমি, মা, ভাবি, ভাই আর 2টো ছোট ছোট বাচ্চা। সব মিলিয়ে 6 জন সদস্যের পরিবার। ভাইয়ের কাজ নেই, বয়স হয়েছে, কোনো জায়গায় কাজও পাচ্ছে না। শেষে বাধ্য হয়ে প্রাণ কোম্পানিতে চাকরি নেয় ভাবি। 3 বছরের মতো তার একার রোজগারে সংসার চলেছে। তবে বাচ্চারা বড় হওয়াতে তাদের খরচ, সাথে মায়ের ওষুধের খরচও বাড়তে থাকে। সবকিছু সামলাতে হিমশিম খেয়ে যায়। পরিবারের অবস্থা তখন খুবই খারাপ। পান থেকে চুন খসলে সবার সাথে ভাবির খারাপ ব্যবহার, এটাই স্বাভাবিক। উনি রোজগার করে আনে, 2-4টা কথা উনি শোনাতেই পারে। সবকিছু মুখ বুঝে সহ্য করতাম মা মেয়ে। সংসারে অশান্তি হবে ভেবে ভাইকে কখনোই শোনাতাম না ভাবির এসব কর্মকাণ্ডের কথা। তবে নিজের চোখের সামনে মায়ের কষ্ট পাওয়া কিংবা বিনা চিকিৎসা, সেটা তো সহ্য করতে পারি না। তাই আমি নিজেও ভাবির সাথে সেই কোম্পানিতে চাকরি নেই। এবার আর অভাব থাকে না সংসারে। 1 বছর চাকরি করে খুব ভালো মতো মায়ের চিকিৎসা করাই। বৃষ্টি আসলে ঘরের চালা দিয়ে পানি পড়তো, সেই চালাটারও পরিবর্তন করি। এখন মা মেয়ে খুব ভালো মতোই থাকতে পারি। মায়ের চিকিৎসাতে কোনো কমতি রাখি না, সবকিছুই ভালো চলছিল। তবে এই ভালোটা বেশি দিন টিকলো না। মা বেশ কিছুদিন ধরে অসুস্থ, হঠাৎ করে সেটা বেড়ে গেল। রাতে ওষুধ খাইয়ে মাকে
শুয়ে দিয়েছি। ভোর রাত থেকেই মা রক্ত বমি করছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য বলে দিল। দেরি না করে সঙ্গে সঙ্গে মাকে দিয়ে রওনা হয়, কিন্তু তাতে লাভ হয়নি। 15 দিনের মতো হাসপাতালে থেকে 16 দিনের দিন তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমায় এতিম করে দিয়ে মা বাবা দুজনেই চলে গেল। আপুরা মিলে উঠে পড়ে লাগলো আমার বিয়ের ব্যবস্থা করতে। এমন করে 2 বছর কেটে গেল। হঠাৎ করে একদিন আমার চাচি এসে আমাকে এমন একটা খবর দিল যার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। একদিন সকালে আমার ছোট চাচি এসে আমাকে বলল, রাহি, কালকা যখন তোর চাচা কামে চলে যাইবো তখন তুই আমার লগে এক জায়গায় যাইবি। অবাক হয়ে তখন চাচিকে বললাম, কোথায় যাবো চাচি? এক কবিরাজের বাড়ি তোরে লয়ে যাইমু। এত কথা কইস না তো, যা কইতাছি তাই করবি, আর এই কথা কিন্তু কাউরে কইস না। আমি মাথা নাড়ালাম। পরের দিন সকালে চাচা যখন কাজে চলে যায় তখন চাচি এসে আমাকে বলে, তাড়াতাড়ি কইরা তৈরি হয়ে নে, আমরা অহনি রওনা দিমু। আমিও বোরখা পরে রওনা দেই চাচির সাথে। মা হাসপাতালে থাকতেই আমি চাকরিটা ছেড়ে দিয়েছিলাম, তাই বাড়িতে আমি অবসরে আছি। যখন তখন যেখানে সেখানে যাওয়ার জন্য তেমন অসুবিধা হয় না আমার। কবিরাজটা অন্ধ কবিরাজের সামনে বসে আছি আমরা দুইজন। চাচি নিজের পরিচয় দিলেন, বলতেই কবিরাজ চিনে ফেললো। তারপর জিজ্ঞেস করলো, তা কিসের জন্য এসেছেন ভাবি? ওই যে রাহির ব্যাপারটা নিয়ে আইছি। অনেক ঘর থেকেই বিয়ে আসে কিন্তু হয় না, ওষুধ দেন তো বিয়াটা হয়ে যাক। বাপ মা দুইজনেই তো মইরা গেছে গা। আমার কথা বলতেও কবিরাজ চিনে ফেললো, কিন্তু উনাদের ভাবসাব দেখে মনে হচ্ছে উনারা অনেক আগে থেকে আমাকে চিনে। মনে হচ্ছে এর আগেও আমি ওনার কাছ থেকে ওষুধ নিয়েছি। কিন্তু এটা কিভাবে সম্ভব? ইনি তো আমাকে কখনো চিনেনি না, আর আমি জীবনে প্রথমবার তাকে দেখছি। তাহলে এই লোক বলতেই কিভাবে আমার কথা বুঝে গেল? মনের কথা মনেই রেখে দিলাম। আমাকে আরেকটু অবাক করে দিয়ে কবিরাজ আমার চাচিকে জিজ্ঞেস করে, ভাবি, আসার আগে উসমান রে কই আসছেন তো? হ্যাঁ, কি অনুমতি দিছে এই কাম করণের লাইগা? অন্ধ কবিরাজের কথায় চাচি আমার দিকে তাকালো একবার। জি হ্যাঁ, তো জানে। আমারে কালকেই কইলো বাপ মা মইরা গেছে গা, মাইয়াটার ভালো ভালো জায়গা থেকে বিয়ার সম্বন্ধ আসে কিন্তু বিয়া হয় না। হ্যার তো মায়া লাগে, এর লেগে আজকে আপনার কাছে নিয়ে আসছি। আপনি ওষুধ দেন। লোকটা আমাকে ঝাড়ফুঁক করে দিল, সাথে আমাকে একটা তাবিজও দিল। ছোট চাচা আমাকে নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসতেই দেখি ছোট কাকা। চাচাকে দেখি চাচি কেমন যেন ঘাবড়ে গেল আর আমতা আমতা করে বলল, আপনি এই সময় এখন বাড়িতে? চাচা তখন বেশ রাগি রাগি চেহারায় বলল, কোথায় গিয়েছিলে? ছোট চাচি তখন কাকাকে বলে উঠলো, ঘরে চলো। আমি কথার এক ফাঁকে বলে উঠলাম, চাচি, তাবিজটা কি তোমার কাছে? প্রচন্ড ঘাবড়ে গিয়ে ধরা পড়ার মতো করে তাকিয়ে রইলেন চাচি আমার দিকে। সেদিন নাকি ছোট চাচিকে ছোট কাকা খুব মেরেছে, আমার কারণেই মার খেতে হয়েছিল তাকে। বিকেলের দিকে চাচি এসে আমার কাছে তাবিজটা তুলে দিয়ে বলল, বুঝছো মাইয়া, এই জন্য মানুষের ভালো করতে নাই। কত কইরা কইলাম কাউরে কিছু কইও না, সেই জমের সামনে তোমারে মরণের কথা তুলতে হইল। আমি আর কিছুই বলিনি, তাবিজটা হাতে পরে নিলাম। এর ঠিক 3 মাসের মাথায় বিয়ে হয়ে যায় আমার। মনে মনে প্রশ্ন জাগে, তবে কি নিজের আপন চাচা হয়ে তিনি এতদিন আমার বিয়েটা বন্ধ করে রেখেছিলেন? মনের প্রশ্নটা আমার মনেই থেকে যায়। কাউকে কখনো এই ব্যাপারে আর কিছুই বলা হয়নি। বিয়ের সময় নগদ 2 লক্ষ টাকা সহ একটি মোটরসাইকেল দেওয়া হয় যৌতুক হিসেবে। ভাইদের অবস্থা তো তখন খুবই খারাপ ছিল, তাই সেদিন বাবার 1 খণ্ড জমি বিক্রি করতে হয়েছিল। এই তো হচ্ছে আমার বিয়ের আগের জীবনের সুখের কথা। এখন আসি বর্তমানের সুখের কথায়। রাত 10টায় আমার স্বামী বাড়ি ফেরার সাথে সাথেই আমার শাশুড়ি তাকে তার রুমে নিয়ে গেলেন। ইনিয়ে বিনিয়ে কি বলেছে সেটা তো আল্লাহই ভালো জানে। এরপর তিনি নিজেই খাবার বেড়ে দেয় ছেলেকে। আমার স্বামী ভাত খেয়ে অনেকটা সময় তার মায়ের রুমেই ছিল। এরপর আমার রুমে এসে চুপচাপ শুয়ে পড়লেন। কেমন আছি, কি হয়েছে না হয়েছে কিছুই জানতে চাইলেন না তিনি। কষ্টে আমার চোখে পানি চলে আসলো। বুকের কষ্ট বুকে চাপা দিয়ে নিজেই তাকে বললাম, শুনছেন? বুঝলাম সে ঘুমিয়ে পড়েছে। আমিও আর বিরক্ত করলাম না। আমার 2 চোখে ঘুমের ছিটা ফুটাও নেই। শেষ রাতের দিকে একবার চোখটা লেগে গিয়েছিল, যার ফলে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাটা বসাতে পারিনি। অন্যান্য দিন কিছুটা দেরি হলেও শাশুড়ি মা ডেকে তুলেন আমাকে, কিন্তু আজকে কেউ আমাকে ডাকলেন না। ঘুম থেকে উঠে দেখি শাশুড়ি মা রান্না করছে মাটির চুলায়। ননাস তার ছেলেকে কোলে করে নিয়ে বিস্কুট খাওয়াচ্ছে আর হাঁটছে। তার মিনিট 10 পরেই তার ছোট ছেলেটা এসে তাকে বলছে, মা ভাত খাবো। রান্না কিন্তু তখন প্রায় শেষের দিকে। ননাস একবার সেদিকে তাকালো। ভাত কি হইছে? ভাত নেই, আমাকেই খা। তোর খাওয়া তো কারো সহ্য হয় না, তাই আজকে কেউ রান্না বসায়নি। জানে সকাল সকাল ছেলেকে খাওয়াতে হবে, সেই জন্যই তো বেলা 10টা পর্যন্ত আরাম করে ঘুমাইছে। তুই মরে যা, এটাই সবাই চায়। বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি পড়ে আসি, তাই এক একজন সহ্য করতে পারতেছে না। ননাসের কথার তালে তালে শাশুড়ি তাল মিলাতে লাগলো আর নানা কথা আমাকে শোনাতে লাগলো। এই জন্যই তো বাপের বাড়িতে খবর পাঠাইছি, আসুক তার ভাইয়েরা। মনের মধ্যে কত হিংসা থাকলে বেলা করে ঘুমায়, রান্না বসানোর কোনো খবরই নেই। শাশুড়ির কথা শুনে এবার আর চুপ থাকতে পারলাম না। এইসব কি বলতেছেন আপনার আম্মা? এতটুকু একটা ছোট বাচ্চাকে আমি কেন হিংসা করতে যাব? প্রতিদিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব রান্না বান্না বসিয়ে দেই। আজকে ঘুমাতে দেরি হয়েছে, তাই সকাল সকাল উঠতেও পারিনি। আপনারা তো চাইলেই পারতেন একটু ডেকে দিতে। আর তাছাড়া একটু আগেই তো বাচ্চাটাকে দেখলাম বিস্কুট খেতে। আমার কথাটা ভালো করে শেষও করতে পারিনি, তার আগেই ননাস মোরা কান্না শুরু করে দিল।
ও মা গো মা, শুনছো মেয়ের কথা? আমার ছেলে খিদার চোটে সামান্য কয়টা বিস্কুট খেয়েছে, এজন্য এটা নিয়ে কথা শোনাতেও ছাড়লো না। এই মেয়ে মানুষের খাওয়া দেখতে পারে না, আবার নিজের বেলায় সব ঠিক। গতকাল রাতে প্লেট ভরে ভাত মাংস নিয়েছে, মন ভরে খেতে পারেনি বলে আজকে রান্নাই বন্ধ করে দিয়েছে, যেন আমার ছেলেও না খেতে পারে। এমন সময় আমার স্বামী ফরহাদ বাসায় ঢুকলো, বোনকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলো কি হয়েছে। বোন তখন কাঁদতে কাঁদতে বলল, তোর বউ আমার ছেলের খাওয়া দেখতে পারে না। তাদের কাউকে কিচ্ছু বললো না ফরহাদ। তাকে চুপ থাকতে দেখে ভাবলাম সে হয়তো এসবের মাঝে ঢুকবে না, কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে এমন একটা কাণ্ড করে বসলো যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ফরহাদ এসে আমার দুই গাল এমন ভাবে চেপে ধরলো যেন মনে হচ্ছিল আমার দুই কপাট বের হয়ে যাবে, আর বলল, মুরব্বীদের মুখে মুখে কথা বলতে নিষেধ করেছিলাম, বারবার এক কাজ করিস কেন? কথাগুলো বলে আমার মুখটা ছেড়ে দিয়ে সে তার রুমে চলে গেল। ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আমার গাল দুইটা। শাশুড়ি ননাসের মুখে কোনো কথা নেই, যে যার মতো কাজ করছে, যেন এতক্ষণ এই বাড়িতে কিছুই হয়নি। এরপর আমি একটা ঘরে গিয়ে দরজা আটকে কান্না করতে লাগলাম। কাকে দোষ দিব, এই বাড়ির মানুষগুলোকে নাকি নিজের ভাগ্যকে? বুঝে উঠতে পারছিলাম না। কালকে দুপুরের পরে আর পেটে কোনো খাবারই পড়েনি, শরীরটা আমার প্রচন্ড দুর্বল লাগছে। এই বাড়ির কেউ যে আমাকে সেদে সেদে খাওয়াবে না সেটা আমার ভালোই জানা আছে। নিজের জন্য না হোক, পেটের বাচ্চাটার কথা চিন্তা করে হলেও আমার এবার কিছু খাওয়া দরকার। যেই ভাবনা সেই কাজ। রান্নাঘরে গেলাম, অর্ধেকটা ডিম ভাজি রাখা আছে, কাউকে কিছু না বলে সেইটুকু দিয়ে ভাত খেয়ে নিলাম। একটু পরে শুনতে পেলাম চিরচেনা সেই কণ্ঠ। আমার বড় ভাই এসেছে। অন্য সময় হলে খুশি হয়ে যেতাম, কিন্তু আজকে কোনোভাবেই খুশি হতে পারছি না। কেননা আজকে ভাইয়াকে ডাকা হয়েছে আমার নামে নালিশ করার জন্য, আমাদের সংসারের সব খুঁটিনাটি বিষয় বলার জন্য। একটা মেয়ের কাছে এই বিষয়গুলো যে কতটা অপমানের, কতটা কষ্টের, সেটা আসলে কাউকে ভাষায় বুঝিয়ে বলা সম্ভব নয়। ভাই আমার দুই হাত ভরে ফল মিষ্টি নিয়ে এই বাড়িতে এসেছে। খাওয়া দাওয়া শেষে আমার শাশুড়ি আমার ভাইয়ের কাছে আমার নামে বিচার দিতে আরম্ভ করলেন। আমার ভাই চুপচাপ সব শুনছে, কিছুই বলছে না। শাশুড়ি একের পর এক নালিশ দিয়েই যাচ্ছে। এই নালিশের ঝুড়ি যেন আজকে আর ফুরাবে না। ফরহাদ কয়েকবার তার মাকে চুপ করতে বলেছিল, কিন্তু মহিলা শুনেননি তার ছেলের কথা। সব কথা শেষ হওয়ার পরে আমার ভাই তখন বলল, রাহি তো এরকম ছিল না খালাম্মা, বোন আমার মাটির মানুষ ছিল, কেউ তার উপর দিয়ে পাড়াইয়া গেলেও সে রাগ করতো না। আর আপনার বাড়িতে এসে তার এত পরিবর্তন কিভাবে হইলো সেটাই তো বুঝতে পারতাছি না। একটা কথা কি জানেন, উনুনের মুখানে লাকড়ি আর বউয়ের মুখানে শাশুড়ি। জানেন তো আমার মা নাই, আর বোন আমার ছোট মানুষ, ভুল হলে সেই ভুলটা সংশোধন করে দেওয়ার দায়িত্বটা তো আপনার। আপনার পরিবারের এইসব ছোটখাটো বিষয় আমাদের মতো বাইরের লোকেদের কাছে বলে লাভ কি? দিন শেষে তো আপনার আপনাদেরই থাকবেন। ভাই আমার প্রচন্ড বুদ্ধিমান, মাথা খাটিয়ে কথাগুলো বলছে। শাশুড়ির জালে শাশুড়িকে ফাঁসিয়েছে, এর উত্তর দেওয়ার মতো ভাষা শাশুড়ির নেই। বড় ভাই সবাইকে ভালো মতো বুঝিয়ে শুনিয়ে গেল, আড়ালে গিয়ে আমাকেও ভালো মতো বুঝিয়ে আসলো। গল্পের বাকি অংশ শোনার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।